বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে লালন ফকির সম্পর্কে, অর্থাৎ লালন ফকির কে ছিলেন বা তার সম্পর্কেই কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, দেখো প্রথমে কি বলা হয়েছে যে 19 শতকে বাংলার সর্বধর্ম সমন্বয়ের ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন আধ্যাত্মিক বাউল সাধক লালন ফকির বা লালন সাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে লালন ফকির যাকে কি বলা হচ্ছে, লালন সাইও কিন্তু বলা হয়ে থাকে। তাহলে তিনি কে ছিলেন? তিনি একজন কিন্তু আধ্যাত্মিক বাউল সাধক ছিলেন। ঠিক আছে? এবং কি রয়েছে যে 19 শতকে বাংলার যে সর্বধর্ম সমন্বয়ের ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন বা যাদের গুরুত্বপূর্ণ অবদান ছিল তাদের মধ্যে একজন আধ্যাত্মিক বাউল সাধক ছিলেন এই লালন ফকির। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা জেনে নেব তার প্রথম জীবন সম্পর্কে, অর্থাৎ লালন ফকিরের প্রথম জীবন সম্পর্কে কি বলা হয়েছে এই বিষয়টা একটু জেনে নেব। দেখো বলেছে লালনের প্রথম জীবনের বেশ কিছু বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায় না, অর্থাৎ লালন ফকিরের যে প্রথম জীবন যেটা রয়েছে একেবারে শুরুর দিকটা, সেই প্রথম দিকের জীবন সম্পর্কে বেশ কিছু বিষয়ে কিন্তু বেশ কিছু যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে সঠিক তথ্য বা সঠিকভাবে কিন্তু কিছুই জানা যায়নি। ঠিক আছে? আচ্ছা, সম্ভবত তিনি যে 1774 খ্রিস্টাব্দে যশোহর জেলায় যে ঝিনাইদহ মহকুমা যে হারিশপুর গ্রামে বা কুষ্টিয়া জেলার কুমারখালী থানার যে ভাড়ারা গ্রামে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। তবে তার জন্মগ্রহণের যে সালটা রয়েছে সেটা সম্ভবত বলা হয়েছে যে 1774 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কোথায় করেছিলেন? যে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার ভাড়ারা গ্রামে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে? এছাড়াও কি তিনি তরুণ বয়সে তীর্থ ভ্রমণে গিয়ে অসুস্থ হয়ে পড়লে যে মলম শাহ এবং তার স্ত্রী মতিজানের সেবায় কিন্তু তিনি সুস্থ হয়ে ওঠেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে রয়েছে হচ্ছে ধর্মবিশ্বাসের ক্ষেত্রে কি বলা যায়, দেখো লালন হিন্দু না মুসলিম, লালন ফকির হিন্দু ছিলেন না মুসলিম ছিলেন সেটা নিয়ে বিতর্ক আছে। অর্থাৎ এই যে লালন ফকির ঠিক হিন্দু ছিলেন নাকি মুসলিম ছিলেন এই বিষয়টা নিয়ে না ঐতিহাসিকদের মধ্যে একটা হচ্ছে যে তীব্র মত পার্থক্য রয়েছে, বিতর্ক রয়েছে। একটি লালন ফকিরের যে তিনি হিন্দু ছিলেন না মুসলিম ছিলেন এই বিষয়টা কিন্তু একটা বিতর্কিত বিষয়। ঠিক আছে? আচ্ছা, কেউ তাকে হিন্দু আবার কেউ বা তাকে মুসলিম বলে কিন্তু মনে করতেন, কিন্তু লালন কিন্তু যে নিজে এ বিষয়ে কিছু না বলে তিনি কিন্তু কিছু বলেনি। তিনি এই বিষয়ে কি করেছেন, কিছু কিন্তু যে গান বেঁধেছিলেন। অর্থাৎ দেখো এই যে ধর্মবিশ্বাস কথাটা এখানে ফুটে আসছে যখন, তখন আমরা কি দেখতে পাচ্ছি এক্ষেত্রে যে এই যে লালন ফকির যে হিন্দু ছিলেন না মুসলিম ছিলেন এই বিষয়টা নিয়ে কি হচ্ছে একটা আমরা বিতর্ক দেখতে পাচ্ছি। ঠিক আছে? তিনি কি বলেছেন, কিন্তু লালন নিজেকে এই বিষয়ে কিছু না বলে তিনি কি করেছেন, বেশ কিছু কিন্তু যে গান তিনি বেঁধেছিলেন। ঠিক আছে? গানগুলি এমন, দেখো গানগুলির মধ্যে কি রয়েছে, বলেছে সব লোকে কয় লালন কি জাতি সংসারে, লালন বলে জাতির কিরূপ দেখলাম না এই নজরে। এই যে তার যে এই বিভিন্ন যে লালন ফকিরের যে বিভিন্ন গানগুলো রয়েছে, গানগুলো কিন্তু খুবই সুন্দর রয়েছে। তিনি কিন্তু ভীষণ সুন্দর গানগুলো রচনা কিন্তু করেছেন। ঠিক আছে? এবং বলেছে যে অন্য একটি গানে লালন কি লিখেছেন যে এমন সমাজ কবে গো সৃজন হবে যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে। অর্থাৎ এই গানগুলোর মাধ্যমে না তিনি বিভিন্ন কিন্তু বার্তা দিতে চেয়েছেন। ঠিক আছে? বিভিন্ন গান কিন্তু এই লালন ফকির রচনা করেছিলেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে রয়েছে দেখো যে বাউল গান। এক্ষেত্রে কি বলেছে, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা দীক্ষা না থাকলেও লালন কিন্তু নিজ সাধনা বলে হিন্দু ও মুসলিম ধর্মশাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করেন এবং মানব জীবনের আধ্যাত্মিক রহস্য নিয়ে তিনি প্রায় 2000 বাউল গান কিন্তু রচনা করেছিলেন। তাহলে লালন ফকির কি করেছিলেন, বিভিন্ন বাউল গান রচনা করেছিলেন। মূলত এই যে মানব জীবনের যে আধ্যাত্মিক রহস্য একটা যে বিষয়, এই বিষয়ের উপর ভিত্তি করে কি হচ্ছে প্রায় 2000-এরও বেশি গান কিন্তু রচনা করেছিলেন। তার গানগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন গান রয়েছে। ঠিক আছে? লালন ফকির কে ছিলেন, একজন আধ্যাত্মিক বাউল সাধক ছিলেন। তো তিনি কিন্তু বিভিন্ন গান রচনা কিন্তু করেছিলেন। যেমন এখানে বললাম যে এই যে সব লোকে কয় লালন কি জাত সংসারে, এছাড়াও আবার কি যে এমন সমাজ কবে গো সৃজন হবে। ঠিক আছে? এই সমস্ত বিভিন্ন গানগুলো কিন্তু লালন রচনা কিন্তু করেছিলেন। ঠিক আছে? লালন ফকির।
এছাড়াও রয়েছে দেখো যে মনের মানুষ এর ধারণা। এবার আর একটা পয়েন্ট আমরা কি দেখতে পারবো, মনের মানুষের ধারণা সম্পর্কে কি বলেছে, লালন বিশ্বাস করতেন সকল মানুষের মাঝেই বাস করে এক মনের মানুষ। তাহলে লালন ফকির কোন জিনিসটাতে বিশ্বাস করতেন, যে সকল অর্থাৎ প্রত্যেক মানুষের মাঝে কে বাস করে, একটা মনের মানুষ কিন্তু বাস করে, ঠিক আছে। এবং সেই মনের মানুষে কোনো জাতি ধর্ম বর্ণ লিঙ্গ ভেদ নেই, অর্থাৎ এই যে মানুষের ভিতরে যে একটা মনের মানুষ বাস করে, সেই মনের মানুষের মধ্যে কিন্তু জাতি ধর্ম বর্ণ লিঙ্গ কোনো কিন্তু ভেদাভেদ সেখানে কিন্তু নেই, ঠিক আছে। তাই সেই মানুষকে নিয়ে লালন গান বাঁধেন। কি বাঁধেন, বলেছে মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরই শনে, ঠিক আছে। তাহলে লালন ফকির কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন গান রচনা করেছেন, বিভিন্ন গান কিন্তু বেঁধেছেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে রয়েছে দেখো ঠাকুর বাড়ির সঙ্গে যোগ। ঠাকুর পরিবারের অনেকের সঙ্গে লালনের কিন্তু যোগাযোগ ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু লালনের গান ও দর্শনের দ্বারা প্রভাবিত কিন্তু হয়েছেন। তাহলে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর যিনি ছিলেন, তিনিও কি হয়েছেন, এই লালন ফকিরের যে গান রয়েছে সেই গান এবং দর্শনের দ্বারা কিন্তু তিনিও অনেকটাই প্রভাবিত হয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, কি লিখেছেন, লালন ফকির নামে একজন বাউল সাধক হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন ধর্মের সমন্বয় করে কি যেন একটা বলতে চেয়েছেন, আমাদের সবারই সেদিকে মনোযোগ দেওয়া উচিত, ঠিক আছে। তাহলে এই সমস্ত কথাগুলি কি রবীন্দ্রনাথ ঠাকুর লালন ফকির সম্পর্কে কিন্তু লিখেছিলেন, ঠিক আছে। আচ্ছা, সবশেষে কি বলা হয়েছে দেখো, যে সকল ধর্মের সঙ্গেই কিন্তু সুসম্পর্ক রাখতেন লালন ফকির, ঠিক আছে। লালন ফকির কিন্তু কোনো ধর্মের মধ্যেই যে ভেদাভেদ এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু কিছু ভাবতেন না। লালন ফকির সকল ধর্মের সঙ্গে একটা সুসম্পর্ক কিন্তু রাখতেন। তিনি হিন্দু ও ইসলাম উভয় ধর্মশাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করেন। 1890 খ্রিস্টাব্দে 116 বছর বয়সে লালনের কিন্তু মৃত্যু হয় এবং তার মৃত্যুর পর হিন্দু বা মুসলিম কোনো ধর্মীয় রীতিনীতি কিন্তু পালন করা হয়নি। তাহলে এই যে আজকের পুরো ক্লাসটা ছিল, আজকের পুরো ক্লাসটা কিন্তু লালন ফকির সম্পর্কে ছিল, তার প্রথম জীবন সম্পর্কে, তার যে বিভিন্ন তিনি গানগুলি রচনা করেছেন এবং সেখান থেকে বেশ কয়েকটা গানের যে নামগুলো রয়েছে সেই বিষয় নিয়ে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, ঠিক আছে। আচ্ছা, আজকের আলোচনার বিষয় এতটাই ছিল, তবে ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও কোর্স ডিটেলসটা তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা পিডিএফ আকারে নোটস পেয়ে যাচ্ছ, ডাউট ক্লিয়ারিং সেশনস, রেকর্ডেড ক্লাসেস, সাজেশনস, মক টেস্ট এবং লাইভ ক্লাসেসের মতো সুযোগ সুবিধাগুলি কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হলে পেয়ে যাচ্ছ। চলো, আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।